বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে থেকে অনলাইন ক্লাসগুলো করছো। আজকের যে ক্লাসটি হতে যাচ্ছে তা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়, তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। আর ক্লাসটি নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী। তো ক্লাস শুরু করা যাক। তো সবাই প্রস্তুত আছো? দেখো, ক্লাসের শুরুতেই আমি একটি অঙ্ক তুলেছি। আমি এই অধ্যায়ের অলরেডি 2টি ক্লাস নিয়েছি তোমাদের, এবং আজকে যে অঙ্কটি আমি বোর্ডে তুলেছি সেটা আগের 2টি নিয়মের চেয়ে ভিন্ন এবং আলাদা। তো আজকে নতুন একটি অঙ্ক করছি নগদ প্রবাহ বিবরণী। এই নিয়মের অঙ্ক প্রায় বোর্ডে আসে এবং এটা একটি বোর্ডেরই অঙ্ক। তো আমরা প্রথমেই যে অঙ্কটি করব সেটা একটু পড়ে নিই। ইভা লিমিটেড এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। হিসাবের নাম, দুটি সালের টাকা আছে, 2015 এবং 2016। কিছু সম্পদ আছে আর দায় ও মালিকানা সত্ত্ব আছে। আমরা নগদ তহবিল, প্রাপ্য হিসাব, দালান কোঠা, পুঞ্জীবিত অপচয় দালান কোঠা, জমি, এগুলো হচ্ছে সম্পদ সমূহ। আর দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, শেয়ার মূলধন, শেয়ার প্রতি 10 টাকা করে, এবং সংরক্ষিত আয় আছে। কিছু তথ্যাবলী আছে, দেখো। 2016 সালের ঘোষিত পরিশোধিত লভ্যাংশ ছিল 58,000 টাকা, এবং 25,000 টাকার জমি 22,200 টাকায় বিক্রয় করা হয়। 2016 সালের নিট আয় নির্ণয় করতে বলেছে। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে বলেছে, এবং গ নাম্বারে নগদ প্রবাহ বিবরণী করতে বলেছে। পুরো অঙ্কটাই পরোক্ষ পদ্ধতি দিয়ে। অঙ্ক শুরু করা যাক। প্রথমে আমরা নিট আয় নির্ণয় করব। তো নিট আয় নির্ণয় করার দুটা নিয়ম আছে, আমি দুটা নিয়মই দেখাবো। প্রথমে আমরা নিট আয় নির্ণয় করব ছকের মাধ্যম দিয়ে, যেটাকে আমরা সংরক্ষিত আয়ের মাধ্যম দিয়ে আমাদের নিট আয় করতে হবে। সংরক্ষিত আয়, দেখো, সংরক্ষিত আয় যে আমরা অঙ্ক আছে সেটার মাধ্যম দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো কিভাবে করতে হয়। এই হচ্ছে ছক, অর্থাৎ এটা টি ছক। ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ছকের দুটো থাকে। আমরা বিবরণ টাকা আর বিবরণ টাকা আমরা লিখে নিলাম। আমরা সংরক্ষিত আয় কি ব্যালেন্স সেটা আগে জানি। আমরা জানি সংরক্ষিত আয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে যেহেতু ক্রেডিট ব্যালেন্স, আমরা এই ব্যালেন্সগুলো আগে লিখে নিব। তাহলে ব্যালেন্সের প্রারম্ভিকটাই আমরা নির্দেশ করি ক্রেডিট ব্যালেন্স, আর সমাপনীটা তার বিপরীতের দিকে যায়। তাহলে আমাদের প্রারম্ভিক আছে, দেখো, সংরক্ষিত আয় প্রারম্ভিক আছে, দেখো এটা 57,700 টাকা, যেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখবো। অর্থাৎ ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত যে কোনো একটা লিখলেই হবে, 57,700 টাকা। আর আমাদের ব্যালেন্স সিডি আছে, এইদিকে বসাবো। সিডি হচ্ছে 2016 সালে, সিডি হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। এখানে সিডিটা হচ্ছে 69,200 টাকা। তো দেখো, তার আগে আমরা দেখব যে ব্যবসায়ের আর কিছু লভ্যাংশটা অংশ কেউ মানে মানে মালিকরা পেয়েছে কিনা বা প্রতিষ্ঠান দিয়েছে কিনা। প্রতিষ্ঠান, দেখো, এখানে দিয়েছে 2016 সালের ঘোষিত পরিশোধিত লভ্যাংশ ছিল 58,000 টাকা। যেহেতু পরিশোধিত লভ্যাংশ এটা, এখানে আমরা এদিকে বসাবো লভ্যাংশ প্রদান 58,000 টাকা। এই 58,000 আর ব্যালেন্স সিডি আমরা যেহেতু আছে এটা বসিয়ে দেব। ব্যালেন্স সিডি, আমাদের ব্যালেন্স সিডি দেওয়া আছে বছরের শেষে, অর্থাৎ 16 সালে 69,200 টাকা। এই হচ্ছে অঙ্ক। এখন আমরা যোগ বিয়োগ করব। এটা যোগ করে এটা বাদ দিলে যে অ্যান্সারটা, ব্যালেন্সটা পাবো সেটাই হচ্ছে নিট আয়। নিট আয় অর্থাৎ আমাদের চলতি বছরের যে নিট আয় সেটা আমরা পাবো। এটা যোগ করে এটা বাদ দিলে আমরা নিট আয়টা পেয়ে যাব। তাহলে দেখো, আমাদের যোগ করে বাদ দিলে যে কত হচ্ছে, যোগফল হচ্ছে এখানে 1,27,200 টাকা আমরা যোগফল পেলাম। এদিকেও লিখে দেবো
যোগফল জেড টেনে দেব, নিয়ে আমাদের এটা থেকে এটা বাদ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ৬৯,৫০০ টাকা। ৬৯,৫০০ টাকা, এটা হচ্ছে নিটাই। এভাবে আমাদের নিটাই বের করা যায়। বিকল্প পদ্ধতি আছে, দেখো বিকল্প পদ্ধতি আমি অবলম্বন করছি। বিকল্প পদ্ধতিটা হচ্ছে এইটা থেকে আমরা বের করব। দেখো আমরা এটার সাথে এটা যোগ করে এটা বাদ দেবো, একই কথা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের সেই কথা অনুযায়ী এটা সিডি মানে সমাপনী উদ্বৃত্ত, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ক টাকা? ৬৯,২০০ টাকা। এর সাথে আমরা যোগ করব লভ্যাংশ প্রদান, যোগ করব ৫৮,০০০ টাকা। আমাদের যোগ করে যেটা আসলে ১,২৭,২০০ টাকা। এখান থেকে আমরা বাদ দিব সংরক্ষিত আয়ের সংরক্ষিত প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত আছে ৫৭,৭০০ টাকা। তাহলে দেখো আমাদের বাদ দেওয়ার পর যে টাকাটা আসছে সেটা হচ্ছে ৬৯,৫০০ টাকা। এটাই হচ্ছে চলতি বছরের নিট আয়, চলতি নিট আয় আমরা পেয়ে গেলাম। এভাবেও তোমরা পরীক্ষা খাতায় বা পরীক্ষাতে এভাবেও করতে পারবে। যাই হোক, আমরা সহজে বুঝতে পারলাম যে কিভাবে আমরা নিট আয়টা নির্ণয় করব। তাহলে আমাদের ক নাম্বার সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাব খ নাম্বার অঙ্কে। প্রশ্ন খ নাম্বারে কি বলছে একটু দেখি আমরা। খ নাম্বারে বলছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে যে নগদ প্রবাহ নির্ণয় করছি আমরা আংশিক, যেহেতু একটা অংশ পরিচালন, তিনটা অংশ আছে, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন আমরা জানি। তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী গোটাটা করতে বলেছে না, পরিচালনটা বলেছে, তাহলে আমরা এখানে আংশিক লিখব। আংশিক মানে পরিচালন। তাহলে আমাদের সেই ছকটা টেনে নেব আগে। আমাদের সেই ছক, দেখো ছক টেনে নিচ্ছি, দুটো টাকার ঘর রাখবো। এই এখানে লিখবো বিবরণ টাকা। এখন সর্বপ্রথম আমাদের পরিচালনের যেহেতু করছি, তাহলে পরিচালন করতে কি হয়, আগে প্রথমে কি বসে সবাই আমরা জানি, আমরা যেহেতু শিখে আসছি এর আগের ক্লাসে। পরিচালনার সময় অবশ্যই প্রথমে নিট যে আয় বা নিট যে লাভ সেটা বসাবো। আমরা বের করে রাখছি কোত্থেকে পেয়েছিলাম, ক হতে, সেটা আমরা আগে বসালাম। কত টাকা ছিল? ৬৯,৫০০ টাকা ছিল। খেয়াল করো তোমরা, ৬৯,৫০০ টাকা কিন্তু আমাদের নিটাই ছিল। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে নিটাই আমরা কত পেলাম। এর সাথে আমরা পরিচালন কার্যক্রমে আমরা ক্যালকুলেশন করব। পরিচালন কার্যক্রম এর নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রমের যে নগদ প্রবাহ সেই হিসাবগুলো আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, প্রথমে আমরা কি কি আসবে সেটা দেখি। আমরা আগেই বলেছিলাম পরিচালনে কি কি আসে, চলতি সম্পদ, চলতি দায়গুলো আসবে, এছাড়াও অনগদ লেনদেনগুলো আসবে, এছাড়াও আমাদের স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি থাকলে আসবে, এগুলোই আসবে। এখানে আছে প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ, পুঞ্জীবিত অবচয়, এটা একটা অবচয়, অনগদ লেনদেন, এই দুটা আছে। আর নগদ তহবিলও কিন্তু চলতি সম্পদ, কিন্তু নগদ তহবিল যেহেতু নগদ প্রবাহ বিবরণী, এটা আসবে না। এটা লাস্টে যে আমাদের
অঙ্কের শেষে যে আমরা বুঝবো প্রারম্ভিক যোগ করে সমাপনী অ্যান্সার আসছে কিনা, তাহলে ওটা আমরা বুঝতে পারবো যে এটা এটা আসবে না, এটা বাদেই আমরা সবকিছু নিব। এবার আমরা আসি তাহলে, যেহেতু এই দুটা পেয়েছি আমরা এই দুটা বসাবো। প্রথমে প্রাপ্য হিসাব লিখবো, যেহেতু চলতি সম্পদ। প্রাপ্য হিসাব দেখি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস, আর আমরা এই ব্যালেন্স দিয়ে আমরা যোগ বিয়োগ করব। এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স, তাহলে যদি ক্রেডিট হয় তাহলে যোগ হবে, আর যদি ডেবিট হয় তাহলে বিয়োগ হবে। এগুলো প্রাপ্য হিসাব দেখি কি হয়েছে। 15 সালে ছিল 68,000 টাকা, আর 16 সালে দেখো 65,000 টাকা। তাহলে আমাদের 16 সালে যে দেখছি কমে গেছে, কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে যেহেতু কমে গেছে তাহলে আমাদেরকে লিখতে হবে প্রাপ্য হিসাব হ্রাস। হ্রাস কতটা লিখতে হবে, 68,000 মাইনাস 65,000। তাহলে আমাদের 3,000 টাকা হ্রাস। হ্রাস অর্থাৎ সম্পত্তি হ্রাস পেলে কিন্তু ক্রেডিট, তাই যোগ হচ্ছে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আমরা জানি, আমরা আধুনিক সূত্র অনুসারে জানি। এবার অবচয় আসো। অবচয় একটা অনগদ লেনদেন, আমরা আগে থেকেই জানি যে অনগদ লেনদেন অবচয় একটা ক্ষতি বা খরচ, খরচগুলো কিন্তু যোগ হয়। দেখে আমাদের কত ছিল, শুরুতে 35 আর শেষে যে 48,500, তাহলে আমরা 48,500 থেকে যদি 35,000 বাদ দিয়ে দিই তাহলে অবচয় বেড়ে গেছে 13,500 টাকা, এটাও যোগ হয়ে গেল। 13,500 টাকা যোগ হয়ে গেল। আর কিছু আছে কিনা দেখতে হবে, এখানে না, নিচে দেখি আমরা। নিচে দেখো একটা সম্পদ আছে, সম্ভবত জমি। তাহলে জমি বিক্রয় করেছি আমরা, কিনেছিলাম 25,000 টাকায় আর বিক্রি করেছি 22,200 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে জমি বিক্রয় জনিত ক্ষতি, এটা আসবে জমি বিক্রয় জনিত ক্ষতি। জমি বিক্রয় জনিত ক্ষতি আসছে। এই জমি বিক্রয় জনিত ক্ষতি আমাদের আসছে হচ্ছে, দেখো কত, 25,000 থেকে আমাদের বাদ দিব হচ্ছে 22,200, অর্থাৎ 2,800 টাকা। এটাও কিন্তু যোগের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আমাদের ক্ষতিগুলো যোগ হবে আর সম্পত্তিগুলোর ব্যালেন্স ক্রেডিট হলে যোগ হবে। তাহলে এখন আমরা সম্পত্তির মোটামুটি পেলাম। এবার দায়ে চলে যায়। দায়ে দেখো একটা আছে চলতি দায়, প্রদেয় হিসাব, এটাও আসবে প্রদেয় হিসাব। তাহলে আমাদের যে এন্ট্রিগুলো আসছে তা হচ্ছে এগুলো প্রদেয় হিসাব। এখানে আমি প্রদেয় হিসাব হ্রাস না বৃদ্ধি পেয়েছি দেখিনি। শুরুতে দেখো 87,000 টাকা আছে আর 16তে আছে 40, তাহলে কিন্তু 15 হচ্ছে 16তে যে কমে গেছে, তাহলে হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে, 87,000 বাদ 40,000, অর্থাৎ 47,000 টাকা হ্রাস পেয়েছে। এখন এই 47,000 টাকা হ্রাস যে পেয়েছি আমরা হিসাব করে দেখবো যোগ না বিয়োগ। এটা ক্রেডিট ব্যালেন্স, এটা ক্রেডিট না ডেবিট হচ্ছে দেখি। প্রদেয় হিসাব দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, ডেবিট হচ্ছে, তার মানে আমরা ব্র্যাকেট রাখবো। আমাদের কাজ শেষ, পরিচালনের। আমরা এটা যোগ বিয়োগ করে দেখছি কত হচ্ছে। আমাদের যোগ বিয়োগ করে দেখছি, আমাদের বিয়োগ বেশি হচ্ছে 27,700 টাকা, অর্থাৎ নেগেটিভ 27,700 টাকা নেগেটিভ হচ্ছে। এখন আমরা এটা থেকে এটা বাদ দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন, এটা কেন বাদ দিব, এটা নেগেটিভ হয়েছে তাই বাদ দিব, পজিটিভ হলে যোগ করতাম। আমাদের 41,800 টাকা, 41,800 টাকা হচ্ছে অ্যান্সার। আমাদের কি অ্যান্সার এটা, আমাদের নগদ প্রবাহ পরিচালনের যে কার্যক্রম সেইটা 41,800 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এটা হচ্ছে তোমাদের খ নাম্বার অঙ্ক, অর্থাৎ এই অংশের খ নাম্বার ইভাকা লিমিটেডের। তাহলে আমরা দেখো আমরা সহজেই বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব লাস্ট অংশ, অর্থাৎ তোমাদের যে অংশটা শেখাবো এখন তা হচ্ছে তোমাদের নগদ প্রবাহ বিবরণী, টোটালটাই শেখাবো, মানে পরিপূর্ণ অঙ্কটা। নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। আমাদের পুরো অঙ্কটাই করবো এখন আমরা, দেখো কিভাবে করতে হয় আমাদের অঙ্কটা। পুরো অঙ্কটাই আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে দুটো টাকার ঘর, আমরা বিবরণ লিখলাম,
আমরা টাকা লিখলাম, আমরা টাকা লিখলাম। তাহলে দেখো সহজে বুঝতে পারছি কিভাবে করতে হয়। তো প্রথমে আমাদের যে পরিচালনের ব্যালেন্স, পরিচালন আমরা নির্ণয় করে রাখছি। পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ আমরা বের করে রাখছি খ হতে। আমরা যে খ থেকে পেয়েছি সেটা আমরা বসাবো ৪১,৮০০ টাকা আমরা বের করে রাখছি। এরপর আমরা এর সাথে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। এটা ১ নম্বর ধরো। এবার ২ নম্বর আমরা করবো হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহের মধ্যে কি যায় আমাদের এখন দেখতে হবে। এখানে যায় কি কি সেটা আগে বের করি আমরা। এখানে যাবে হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় যাবে এবং বিনিয়োগ সংক্রান্ত বিনিয়োগ যেগুলো সেগুলো যাবে। তো দেখো এখানে দালান কোটা আছে। দালান কোটা কিন্তু শুরুতে যা ছিল শেষেও তাও, এটা আসছে না। দেখো ১,৮৫,০০০, ১,৮৫,০০০, দালান কোটা আসছে না। জমি দেখো, জমির বিষয় আছে। জমি কিন্তু শুরুতে ৭৫,০০০ টাকা ছিল, পরে যে ৬০,০০০। তার মানে বোঝা যাচ্ছে যে জমি আমরা শুরুতে কিনেছিলাম ৭৫, পরে ৬০, তার মানে আমরা বিক্রি করেছি, বোঝাচ্ছে কিছু অংশ বিক্রি করেছি। তাহলে আমাদের বুঝতে পারছি যে আমাদের কত। আচ্ছা, এখানে দেখতে হবে জমি আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো। তাহলে জমির যে ব্যালেন্স, জমি এখন থাকলো যে ব্যালেন্স, সেটা নিব আমরা আগে ওটা নিব। জমির কিন্তু এখন ব্যালেন্স আছে ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা আছে। আরো কিনেছি কত দেখো, আরো এখানে আছে জমি ২৫,০০০ টাকার জমি ক্রয় করেছি, যোগ ২৫,০০০ যোগ ৬০ আর ২৫ থেকে আমরা যোগ করে এটা ক্রয়, আর বাদ বিক্রয় আছে। তাহলে আমাদের বিক্রয়, এটা কিন্তু জমি ক্রয় বোঝাচ্ছে, জমি ক্রয়, কারণ আমাদের ক্রয়টাই বেশি। বাদ বিক্রয়টা আমরা বাদ দিব, অর্থাৎ ৭৫,০০০। এখন আমাদের থাকলো যেটা, সেটা হচ্ছে জমি ক্রয়। জমি ক্রয় কিন্তু সম্পদ ডেবিট ব্যালেন্স, এখন আমাদের ডেবিট বেশি থাকছে। ৮৫ থেকে ৭৫ বাদ দিলে ১০,০০০ ডেবিট বেশি, তাহলে এটা আমরা নেগেটিভ চলে গেল। কারণ আমরা নিট আই ক্রেডিট ব্যালেন্স, এই ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী আমাদের এটা ডেবিট হচ্ছে, তাই এটা বিয়োগ চলে গেল। জমি ক্রয়ের পর আমাদের কি আসছে দেখি। জমি ক্রয়ের পর আমাদের যে কি আসছে সেটা আমরা দেখতে হবে। জমি ক্রয়ের পর আমাদের জমি বিক্রয় একটা আছে। দেখো, জমি বিক্রয় আছে, জমি বিক্রয় করেছি। দেখো ২২,২০০ টাকা দিয়ে জমি বিক্রয় করেছি আমরা, তাহলে ওটা আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো ২২,২০০। বিক্রি করলে কিন্তু টাকা আসে, টাকা আসলে কিন্তু যোগ হয়, আর ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে ওটা বিয়োগ হয়। এই নিয়মেও কিন্তু আমরা শিখেছিলাম ২২,২০০, এটা পজিটিভ হবে। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখছি যে পজিটিভ হচ্ছে ১২,২০০ টাকা আমরা পেয়ে গেলাম বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ। এবার আমরা ৩-এ চলে গেলাম। অর্থায়ন আর কিন্তু নাই, বিনিয়োগে কিন্তু আর নাই। এবার অর্থায়নে চলে যাবো, লাস্ট স্টেজ। অর্থায়ন কার্যক্রম নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহে আগে এখন আমরা দেখব কি কি আছে। অর্থায়ন কার্যক্রমের ভিতর কি কি আছে দেখি। একটা হচ্ছে শেয়ার মূলধন আছে। হ্যাঁ, শেয়ার মূলধন হবে। সংরক্ষিত আয় কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। দুটো অংশ আসে না, সংরক্ষিত আয় আর নগদ তহবিল আর সংরক্ষিত আয়। আমরা শেয়ার মূলধনটা নিব, তাহলে শেয়ার মূলধনটা নিয়ে নিই। শেয়ার মূলধন, যেটাকে আমরা শেয়ার ইস্যু নামে চিনি। দেখো, শুরুতে ছিল ১,৮৫,০০০ আর পরে যে ১,৮৮,০০০, তাহলে বেড়ে গেছে, তাহলে মূলধন বেড়ে গেছে। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে ১,৯৮,০০০ থেকে ১,৮৫,০০০ বাদ দিলে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ১,৯৮,০০০ থেকে ১,৮৫,০০০ বাদ দিলে ১৩,০০০ টাকা। ১৩,০০০ কিন্তু বৃদ্ধি, ক্রেডিট, তাহলে এটা যোগ হচ্ছে, ১৩,০০০ যোগ হয়ে যাচ্ছে। আর এখন দেখো নিচে আছে লভ্যাংশ প্রদান আছে। এটা যেহেতু অর্থায়নের মধ্যে যাবে, তাই লভ্যাংশটা আমরা বসাচ্ছি। লভ্যাংশও কিন্তু অর্থায়নের মধ্যে যাবে,
আমরা প্রথম ক্লাসে, এর আগের ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কোন কোন হিসাবগুলো কার ভিতর যাবে, অর্থায়নে কোনগুলো যাবে, বিনিয়োগে কোনগুলো যাবে, পরিচালনায় কোনগুলো যাবে, আমি কিন্তু আগেই তোমাদের জানিয়েছিলাম। লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যায়, তার মানে এটা প্রতিষ্ঠান থেকে টাকা যেহেতু চলে যাচ্ছে তাহলে এটা নেগেটিভ ভাবে বাদ যাবে। কত টাকা? 58,000। তাহলে আমাদের অর্থায়নে দেখছি যে আমরা নেগেটিভ হচ্ছে অর্থায়নে কত নেগেটিভ হচ্ছে? 58 থেকে 13 বাদ, অর্থাৎ 45,000 টাকা নেগেটিভ হচ্ছে 45,000 টাকা। এখন আমাদের তিনটা অংশ পেয়ে গেছি, তিনটা অংশ যোগ বিয়োগ করে দেখছি যে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। তিনটা অংশ যোগ বিয়োগ করে আমরা এদিকে হচ্ছে কত 41 আর 12 53 আর 54,000 থেকে 45,000 বাদ দিলে 9,000 টাকা পজিটিভ। 9,000 টাকা পজিটিভ হচ্ছে তিনটা কার্যক্রমের। এর সাথে আমরা এখনই হচ্ছে বিষয়, এর সাথে আমরা নগদ তহবিলের প্রারম্ভিক যদি যোগ করি সমাপনীটা চলে আসতে হবে, মিলে যাবে। তাহলে দেখি আমরা, যোগ প্রারম্ভিক নগদ তহবিল, অর্থাৎ বছরের শুরুতে মানে আগের বছরটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। আমাদের অঙ্কে দেওয়া আছে 2015-16, 15টা হচ্ছে প্রারম্ভিক, 36,700 টাকা। ওই দেখো 36,700, ওই 15 এটা যোগ করলাম, যোগ করলে দেখছি যে আমাদের 45,700 টাকা, অর্থাৎ সমাপনী নগদ তহবিল চলে আসছে। সমাপনী নগদ তহবিল। তাহলে আমরা আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেল। আমরা সহজেই বুঝতে পারলাম যে সমাপনী নগদ তহবিল যেহেতু চলে আসছে আমাদের অ্যান্সার মিলে গেছে, তাহলে অঙ্ক ঠিক আছে। সহজেই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই নিয়মের অঙ্কগুলো করা হয়ে থাকে। তো এই নিয়মের অঙ্কগুলো এখন তোমরা বাসায় দেখবে, যে কোনো বই পুস্তকে থাকবে, এই নিয়মের অঙ্কগুলো দেখবে। কোনো প্রবলেম থেকে থাকলে আমাকে জানাবে কমেন্ট বক্সে। অবশ্যই পরের ক্লাসে আমি তোমাদের এই বিষয়ের উপর আবার ওই বিষয়গুলো বুঝিয়ে দেব। তো আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।